শুভ সকাল। মাত্র সকাল হইতেছে, এখনো পুরোপুরি সকাল হয় নাই। এই যে মোরগও ডাকতেছে, শোনা যায় কিনা জানি না। এবং বাইরে একটা মৃদু বাতাস চলতেছে, যদি আমার পর্দাটা দেখেন এটা প্রচুর উঠতেছে। আমি মাইকটা আঁকিয়ে দিছি না, জাস্ট যাতে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যায় এই কারণে। এবং আমি অলওয়েজ ছোটোবেলা থেকে একদম ক্লোজ টু নেচার ছিলাম। ধরেন যে আমার যে সময় বয়স 9 মাস, তখন আমার আম্মু মূলত গভর্নমেন্ট জব পায় প্রাইমারি স্কুলে, এবং সেই জবের খাতিরে আমার নানু বাড়িতে আবার ব্যাক যেতে হয়, এবং দীর্ঘ 12 বছর আমি আমার নানু বাড়িতে ছিলাম এবং আমি আমার নানুর সাথে ছিলাম। তো আমার নানুর সাথে আমার খুব একটা ভালো বন্ডিং, প্লাস আমি সেই সময়টা এত ভালোভাবে কাটাইছি যে উপন্যাস, ধরেন যে 5-7টা উপন্যাস মিলে যদি আপনি ক্যারেক্টারগুলার শৈশবের বর্ণনাগুলো নেন, ধরেন যে কাকতাড়ুয়া থেকে নিতে পারেন, তারপরে হাঙর নদীর গ্রেনেড, আরও অনেকগুলো আছে যেগুলো হয়তো আমাটির বেপু। এই উপন্যাসগুলো থেকে যদি আপনি সেই ক্যারেক্টারের শৈশবের গল্পগুলো নেন, এবং যেরকম সুন্দর এবং একদম জলি একটা শৈশব, তার থেকেও রোমাঞ্চকর ছিল। এবং আমি লাইফে এমন কোনো জিনিস বাদ রাখি নাই করা শৈশবে। মাছ ধরা থেকে শুরু করে পাখি পাড়া, গাছের উপরে ওঠা, গাছের উপরে ওঠা আম খাওয়া, বিকালে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কাবাডি খেলা, দায়রা বান্ধা, মানে একটা শৈশব যতটুকু সুন্দর হইতে পারে সব কিছুই করছি। এবং আলহামদুলিল্লাহ হয়তো এটা আমাকে ব্রেন ডেভেলপমেন্ট বা ব্রেনে ভালোভাবে বিকাশ করতে হেল্প করছে, কারণ আমি এখনও ওয়েট প্রায় 90 কেজি, বাট আমি যেই পরিমাণ স্পিডে দৌড়াইতে পারি মানুষ দেখে অবাক হয় যে আসলে তুমি কিভাবে দৌড়ো এত বডি ওয়েট নিয়ে। বাট আমার শৈশবটা এরকম ছিল যে ওইখান থেকে মূলত আমার মাসল মেমোরিগুলো এখনও কাজ করে। এবং যখন এরকম টাইপের একটা মৃদু হাওয়া পাই, তখন একটা ন্যাচারাল একটা স্মেল আছে, এক একটা সিজনে এক একটা স্মেল। এবং আমার সেই ছোটোবেলার যে মেমোরিগুলা, আমার ছোটোবেলার যেই স্মেলগুলো আমার মাথায় সেট হয়ে আছে এখনও। মাঝে মাঝে ধরেন যে বৃষ্টি হইলে এক ধরনের স্মেল, আশেপাশে কোথাও কদম ফুল ফুটলে পর্যন্ত সেটা আমি ফিল করতে পারি। অনেকে হয়তো গ্যাস করে যে একটা কিছু হইতেছে, বাট বুঝতে পারে না। বাট আমার ঠিক অতীতে সেই মুমেন্টটার কথা মনে পড়ে যায়। এবং বর্তমানে আজকে হয়তো অফিসে যাই নাই, এই কারণে হয়তো এত সকাল সকাল ঘুম থেকে উঠছি, বলতে 8:30 দিকে ঘুমিয়ে গেছি। অফিসে যাই না, এদিকে মাথা ব্যথা ছিল হালকা। তো আগে আগে ঘুমানোর কারণে আমি উঠছিও আগে আগে। এবং এখন হুট করে জানালার পাশে আইসা সেই ছোটবেলার কথা মনে পড়তেছে আর কি, যে এই বাতাসটাই, মৃদু বাতাসটাই আমাকে আবার সেই শৈশবে টাইনা নিয়ে গেছে। তো আসলে লাইফে দরকার আছে বাচ্চা কাচ্চা যারা শহরে বড় হয়েছে। আমি অনেকের সাথে মিশছি ঢাকা আসার পরে, তো দেখছি যে শহরে যারা ছোটবেলা থেকে চার দেয়ালের ভিতরে বড় হয়েছে এবং খুব কম মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে, তাদের যে স্ট্রেস হ্যান্ডেলের ক্ষমতা বলেন, বা তারা যে ইমোশনালি যে একটা বিষয় হ্যান্ডেল করবে, সেই ক্ষমতাটা তাদের মধ্যে কম থাকে তুলনামূলক একটা গ্রামে জন্ম নেওয়া শিশু বা গ্রামে বেড়ে ওঠা একটা শিশুর তুলনায়। এবং আমার কাছে মনে হয় যে বাচ্চা কাচ্চারে অন্তত 10-15 বছর পর্যন্ত গ্রামে রাইখা একদম ক্লোজ টু নেচার এবং অনেক মানুষের সাথে মিশায়া তারপরে আপনি শহরে পাঠান, তো সেই ছেলেটা নষ্ট হওয়ার চান্স কম থাকে, বা সেই ছেলেটা এত সহজে ইমোশনালি উইক হয় না। সে বুঝে, মানুষ চিনে, মানুষ চিনতে শিখে। এবং আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন বা মিশাবেন আপনার বাচ্চা কাচ্চাদের, হইতে পারে যে তারা তত বেশি ম্যাচিউর হবে খুব দ্রুত। আমি এই আমার বয়সের তুলনায় হয়তো অনেক বেশি এইজি মানুষের সাথে মিশছি। এবং আমি যদি বলি আমার যখন বয়স হয়তো 5-6 বছর ছিল, তখন থেকে আমি হয়তো আমার আমার কারেন্ট এজ বলতে 22-23 বছর, এরও বড় বড় পোলাপানের সাথে বা ছেলেদের সাথে মিশতাম। স্বর্ণের দোকানে গিয়ে বসে থাকতাম, দেখতাম যে স্বর্ণকার কীভাবে কাজ করে। এবং সেখানে যে ছেলেটা জব করতো সে হয়তো তখন 23-24 বছর বয়স ছিল, তখন আমার বয়স 5-6 বছর, বাট তার সাথে একটা ভালো বন্ডিং। তারপরে ঢাকা আসলাম, এখনও যে আমি কলিগদের সাথে, একমাত্র আমার অফিসে আমি হয়তো জুনিয়র সব থেকে, এবং তাদের সাথে ভালো মানে ম্যাচিউরিটি বলেন বা মেন্টালিটির দিকে তাদের সাথে মিলে যায়, বা আমি অ্যাডজাস্ট করে নিতে পারছি। এবং আজ পর্যন্ত এত এত মানুষের সাথে মিশার কারণে মানুষ সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়েছে, মানুষকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, কার সাথে কীভাবে ডিল করতে হয়, ওই সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়েছে। যে কারণে হয়তো আমি হুট করে একটা গ্রাম থেকে আসা ছেলে, এখন প্রায় 5-6 বছর হইতেছে ঢাকাতে আসি, বাট আজ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো প্রবলেম ফেস করতে হয় না। মানুষকে ইউটিলাইজ করতে পারছি, মানুষকে কাজে লাগায় আমি আমার কাজটা আদায় করে নিতে পারছি, বা আমি কোনো জায়গায় আটকায় যাইতেছি ওইরকম সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারছি।
এটা হয়তো আগে সম্ভব হইতো না যদি আমি ছোট থেকেই ঢাকায় বড় হইতাম। কারণ আমার অনেক ফ্রেন্ড সার্কেল ঢাকায় ছোট থেকে বড় হইছে বা আমার অনেক আত্মীয় আছে, প্লাস আমার কাজিন আছে। তাদের সাথে মিশার পরে আমি বুঝছি যে আমি ব্লেসড। আমি গ্রাম থেকে সবকিছু শিখার পরে আমি ঢাকায় আসছি বা আমি এত মানুষের সাথে মিশার একটা সুযোগ পাইছি এবং নিজেকে অ্যাক্টিভিটিস বলেন শৈশবটা এত মধুরভাবে কাটাইছি যেটা হয়তো এখন ফিল করতে পারি এবং আমার ইচ্ছা আল্লাহ যদি দেয় ভবিষ্যতে আমি আবার গ্রামে ব্যাক যাইতে চাইতেছি এবং আমি গ্রাম থেকে আমার বিজনেস পরিচালনা করবো এবং আমি চাই আমার বাচ্চা কাচ্চারা যখন পৃথিবীতে আসবে আল্লাহ যদি আনায় তো তারাও যেন আমার মতো সেম প্রসেসটা ফলো করে তারা আবার ঢাকায় আসে সব কিছু করে আবার তারাও গ্রামে ব্যাক যায় বা তারা ঢাকাতেই একটা এম্পায়ার দাঁড় করাতে পারে। সো একটা কথাই আছে যে এক পুরুষ কষ্ট করে আরেক পুরুষ খায়, আরেক পুরুষ আইসা থেকে খাওয়ার কিছু নাই বা ইয়া নাই আর কি। এরকম হয় যে ৩ পুরুষ পর্যন্ত থাকে একটা সম্পত্তি। বাট আমার বাপ-দাদার আমলে জিনিসটা হয়েছে কি, এক পুরুষে পাইছে। পরের পুরুষটা আমরা ছিলাম যে আমরা খাওয়ার কথা ছিল। বাট আমরা আর খাওয়ার সুযোগ পাইলাম না। এর আগে বাপ চাচারাই সব নিজেদের মতো করে কামাই করে নিজেরাই আবার শেষ করে ফেলছে। তো এখন হইতে পারে আমার প্রজন্মের দিকে যদি খেয়াল করি, এখন হইতে হবে আমি যে ফার্স্ট পুরুষটা যে এক পুরুষ কামাই করে আরেক পুরুষ খায়। তো আমার বাচ্চারা হবে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন হয়তো আইসা আবার কিছু নাও পাইতে পারে। আবার তাদেরকে যদি ওইভাবে তৈরি করে দেওয়া যায় যে থার্ড জেনারেশন কেন, এটা জেনারেশন পর জেনারেশন চলতে থাকবে এবং এটা শেষ হবে না কখনো। আমার প্ল্যান থাকবে মূলত ওইটা। দেখা যাক কি হয়। জাস্ট একটা র্যান্ডম টক আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো তাই শেয়ার করলাম। এমন ইম্পর্টেন্ট কিছু না, বাট এখান থেকে শেখার অনেক কিছু আছে।